প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, জেমসন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইতিহাস অনলাইন ক্লাসে আমি রাহনুমা নূর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস, আর এই বছরই আমরা পালন করছি আমাদের স্বাধীনতার গৌরবময় 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী। আর সবাইকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। তবে তোমরা নিশ্চয়ই জেনেছো এরই মাঝে করোনা সংক্রমণের হার উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে আমরা অবশ্যই সবাই সাবধানে থাকব। কোনো প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করব। এক কথায় আমাদেরকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে, তবেই আমরা এই বিপদ থেকে রক্ষা পাব। আমার আজকের ক্লাস একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমি ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় শিরোনাম ইংরেজ ঔপনিবেশিক শাসন কোম্পানি আমল। আজকের পাঠ সিপাহী বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দ। শিক্ষার্থীরা এখানে 3টি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবি বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় ছবি বাহাদুর শাহ পার্ক এবং তৃতীয় ছবি মঙ্গল পাণ্ডে। এই 3টি ছবি 1857 সালে সিপাহী বিদ্রোহের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রথম ছবিতে বাহাদুর শাহ জাফর, যিনি মোগলদের শেষ সম্রাট ছিলেন। সিপাহী বিদ্রোহের শেষে ব্রিটিশ শাসকরা তাকে ক্ষমতাচ্যুত করে রেঙ্গুনে পাঠায়, আর সেখানে তার মৃত্যু হয়। আর দ্বিতীয় ছবি যেটা বাহাদুর শাহ পার্ক সিপাহী বিদ্রোহের সময় সেখানে বিদ্রোহকে দমন করার জন্য বিভিন্ন সৈনিককে ফাঁসিতে ঝুলানো হয়েছিল এই বাহাদুর শাহ পার্কে। আর তৃতীয় ছবিতে যে মঙ্গল পাণ্ডেকে দেখতে পাচ্ছ, মঙ্গল পাণ্ডে যিনি 1857 সালের 29শে মার্চ বাংলার ব্যারাকপুরে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং 2জন ইংরেজ অফিসারকে গুলি করে হত্যা করেছিলেন। আর তার এই বিদ্রোহের সাথেই কিন্তু সিপাহী বিদ্রোহের সূত্রপাত হয়। তাহলে বুঝতেই পারছো যে এই ছবিগুলো আজকের সিপাহী বিদ্রোহের ঘটনার সাথে কতটা প্রাসঙ্গিক। তো আমরা এখন সিপাহী বিদ্রোহের পরবর্তী ধাপগুলো দেখব বা আলোচনা করব। শেখার ফল। শিক্ষার্থীরা আজকের আলোচনা শেষে তোমরা যে জিনিসগুলো জানতে পারবে তা হলো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে 1857 খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। সামাজিক ও রাজনৈতিক জাগরণে পারস্পরিক মত বিনিময় উদ্বুদ্ধ হবে। দেশের স্বার্থ অধিকার আদায়ে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। শিক্ষার্থীরা প্রথমে আমরা দেখব সিপাহী বিদ্রোহ কি। 1857 সালের 10 মে মিরাট শহরে শুরু হওয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাবাহিনীর বিরুদ্ধে সিপাহীদের যে যুদ্ধ সংগঠিত হয় তাই সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। পশ্চিমবাংলার ব্যারাকপুরে সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয়। ক্রমশ এই বিদ্রোহ গোটা উত্তর ও মধ্য ভারতে ছড়িয়ে পড়েছিল। প্রায় 1 বছর ধরে কৃষক, শিল্পী, সৈন্য ও অন্যান্য জনগোষ্ঠী বীরত্বের সাথে সংগ্রাম চালিয়ে যায়। ইংরেজরা এই বিদ্রোহ কঠোরভাবে দমন করে। বিদ্রোহীরা পরাজিত হলেও এই বিদ্রোহের ফলেই কোম্পানি শাসনের অবসান হয়। তাহলে মূলত 1857 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাবাহিনীর বিরুদ্ধে দেশীয় সিপাহীরা যে বিদ্রোহ শুরু করে ইতিহাসে তাই সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। আর এই বিদ্রোহের সূত্রপাত হয়েছিল ব্যারাকপুরে, পশ্চিমবাংলার ব্যারাকপুরে সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয়েছিল। আর পরবর্তীতে এটা পুরো ভারতের উত্তর ও মধ্য ভারতে ছড়িয়ে পড়েছিল। প্রায় 1 বছর ধরে বীরত্বের সাথে সংগ্রাম করেছে। তারপর বিদ্রোহীরা পরাজিত হলে বিদ্রোহ ফলে কোম্পানির শাসনের অবসান ঘটে। এখন কোম্পানি শাসন হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন। আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম এই উপমহাদেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্য। পরবর্তীতে 1757 সালে পলাশির যুদ্ধে বাংলার নবাবকে পরাজিত করে কার্যত তাদের শাসন কার্যের সূচনা ঘটায়। পরবর্তীতে 1765 সালে কোম্পানি বাংলা ও বিহারে দেওয়ানি লাভ করে, অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার লাভ করেছিল।
1772 সালে কোম্পানি কলকাতায় রাজধানী স্থাপন করে এবং প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসকে নিযুক্ত করে প্রত্যক্ষভাবে শাসনকার্য পরিচালনার জন্য। আর 1858 সাল পর্যন্তই তাদের এই শাসন ব্যবস্থা স্থায়ী ছিল। 1857 সালের মহাবিদ্রোহ অর্থাৎ এই সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশ সরকার এদেশের মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বন্ধ করে দেয় এবং ব্রিটিশ সরকার ভারতের প্রশাসনিক দায়িত্ব নিজের হাতেই তুলে নেয়, আর এদেশে নূতন ব্রিটিশ রাজ প্রবর্তিত হয়। বিপ্লবের ঘটনাবলী। তাহলে সিপাহী বিপ্লব তো শুরু হয়েছিল 1857 সালের 29 মার্চ বাংলার ব্যারাকপুরে। সর্বপ্রথম মঙ্গল পাণ্ডে নামক একজন সিপাহী প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন এবং দুজন ইংরেজ অফিসারকে গুলি করে হত্যা করেন। পরে মঙ্গল পাণ্ডেকে কিন্তু ব্রিটিশরা ফাঁসিতে ঝুলিয়েছে, আর ফাঁসিতে ঝুলানো হলেই ক্রমে এই বিদ্রোহ কিন্তু মিরাট, দিল্লি, বেরুলি, ফতেহপুর, কানপুর, বুন্দেলখণ্ড, রোহিলাখণ্ড, এলাহাবাদ, কলকাতা, বিহার, চট্টগ্রাম, ঢাকা, যশোর, সিলেট, কুমিল্লা, পাবনা, রংপুর, রাজশাহী, দিনাজপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। অর্থাৎ সারা ভারতবর্ষে মোটামুটি এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বিদ্রোহীরা 11 মে দিল্লিতে পৌঁছে মুঘল সম্রাট, আমরা যে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের ছবি দেখেছি, মুঘল সম্রাট বাহাদুর শাহকে ভারতের সম্রাট এবং বিদ্রোহীদের নেতা ঘোষণা করেছে। মারাঠা নেতা নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মৌলভী লিয়াকত আলী প্রমুখ এই বিদ্রোহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিদ্রোহীরা জেলখানা ভেঙে কয়েদিদেরকে মুক্তি, খাজাঞ্চিখানা লুট এবং সর্বত্র ব্রিটিশ আক্রমণ করে। আচ্ছা, ঘটনাগুলো অর্থাৎ এভাবেই কিন্তু সিপাহী বিপ্লবটা সংগঠিত হয়েছিল বা চলছিল। এবার আমরা জানবো সিপাহী বিদ্রোহের কারণ সম্পর্কে। আমরা তো বলেছি যে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নামক একজন বিদ্রোহী সিপাহী বিদ্রোহের একজন বিদ্রোহীর যিনি সৈনিক বা সিপাহী ছিলেন, তার প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা এবং দুজন ইংরেজ অফিসারকে হত্যার মধ্যে দিয়ে কিন্তু বিদ্রোহের সূচনা হয়েছিল। কিন্তু এই বিদ্রোহের পেছনে আরও অনেক কারণ ছিল, যেমন রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ বা সামরিক কারণ। তো আমরা এখন এই কারণগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কারণ হলো রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণের মধ্যে আমরা দেখতে পাই দেশীয় শাসকবর্গের ইংরেজ বিরোধী মনোভাব, লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি, ভারতীয়দের উচ্চ রাজপথ থেকে বাদ। দেশীয় শাসকবর্গের ইংরেজ বিরোধী মনোভাব। আমরা আগেই জেনেছি পলাশির যুদ্ধের পর থেকে এদেশে ইংরেজ কোম্পানির আধিপত্য খুব দ্রুতই বিস্তৃতি লাভ করতে থাকে। ভারতীয় রাজ্যগুলো এ ব্যাপারে একটা চাপ অনুভব করতে থাকে। কোম্পানির শাসকগণ তারা ছলে বলে দেশীয় রাজাদের শাসনের ব্যাপারে হস্তক্ষেপ করতে থাকে। ফলে দেশীয় শাসকগণ বিভিন্নভাবে ক্ষমতা হারিয়ে তারা কিন্তু ইংরেজদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। যেমন লর্ড ক্লাইভের দ্বৈত শাসন এবং ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি ছিল এর বড় উদাহরণ। এইসব নীতিগুলির ফলে কিন্তু রাজনৈতিক ক্ষমতা হারিয়ে দেশীয় রাজারা দিশেহারা হয়ে পড়েছে। এর ফলে মহীশূর, হায়দ্রাবাদ, মারাঠা ত্রিশক্তি সংঘ গঠন করেছে, কিন্তু হেস্টিংসের কূপ চালের কাছে সেই সব প্রক্রিয়া ব্যর্থ হয়। ফলে এদেশীয় রাজাদের একটা ইংরেজ বিরোধী মনোভাব গড়ে ওঠে। আর এই যে ইংরেজ বিরোধী যে মনোভাব গড়ে ওঠে, এটাও কিন্তু পরবর্তীতে যে বিদ্রোহটা হয়েছিল সেই বিদ্রোহ কিন্তু সিপাহী থেকে শুরু করে এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর এখানে কিন্তু এই যে শাসকদের একটা ইংরেজ বিরোধী মনোভাব কাজ করেছে, সেটাও কিন্তু এই বিপ্লবের পেছনে একটা ভূমিকা রেখেছে। তারপর লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি। সিপাহী বিদ্রোহের অন্যতম কারণ সেটা লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতিকে আমরা দায়ী করতে পারি। যেমন এই নীতির ফলে দেশীয় রাজারা বহুদিন যে দত্তক পুত্র গ্রহণের অধিকার ছিল সেটা তারা হারিয়ে ফেলে। অর্থাৎ দেশীয় যেসব রাজা নিঃসন্তান ছিল তারা তাদের বংশ রক্ষার জন্য দত্তক পুত্র নিতে পারত। এই প্রথা কিন্তু প্রাচীনকাল থেকেই চলে আসছিল, কিন্তু ডালহৌসি এসে এই প্রথাটাকে বাতিল করে দেয়। তিনি ঘোষণা করে যে যদি কোম্পানির রাজ্যে কোনো রাজা মিত্র রাজা অপুত্রক হন তাহলে সেই রাজ্যটি সরাসরি ব্রিটিশদের রাজ্যভুক্ত করা হবে।
আর তিনি পোষ্যপুত্র রেখে গেলে কোনো রাজ্যে মানে রাজ্যে পুত্র রেখে যাবে পোষ্যপুত্র, তার কিন্তু রাজ্যের অধিকার স্বীকৃত হবে না। আর তিনি এই নীতি প্রয়োগ করে সাতারা, নাগপুর, সম্বলপুর, ঝাঁসি সহ কয়েকটি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছেন। কর্ণাট ও তাঞ্জোরের নবাব পেশোয়ার দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র নানা শাহের উপাধি ও বৃত্তিও তিনি লোপ করেছেন। আর এইসব কারণে আমরা কিন্তু দেখি যে ডালহৌসি সত্যবিলোপ নীতির কারণও কিন্তু সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছিল। ভারতীয়দের উচ্চ রাজপথ থেকে বাদ। অষ্টাদশ শতাব্দী পর্যন্ত একই রকম ছিল, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষ পর্যন্ত যখন কর্নওয়ালিসের শাসনকাল শুরু হয়, কর্নওয়ালিসের শাসন সংস্কারে ভারতীয়দের বিশেষ করে মুসলমানদেরকে উচ্চ রাজপথ থেকে বাদ দেওয়া হয়। কারণ তখন ফরাসি শিক্ষার বিলুপ্তি ঘটে এবং সেখানে ইংরেজি মাধ্যমে শিক্ষার প্রবর্তন করা হয়। আর ফলে ফরাসি শিক্ষায় যে মুসলমানরা শিক্ষিত ছিল আর এইসব মুসলমানরা ইংরেজি না জানার কারণেই কিন্তু তারা সরকারি চাকরি থেকে বঞ্চিত হন বা চাকরি হারান। আর এর ফরাসি শিক্ষিত মুসলমানদের মধ্যেও কিন্তু একটা ক্ষোভের সঞ্চয় হয়। তাহলে আমরা দেখি যে এই যে দেশীয় ভারতীয়দের উচ্চ পদ থেকে বাদ দেওয়া বা ডালহৌসি সত্যবিলোপ নীতি বা শাসকদের দেশীয় যেসব শাসকদের ইংরেজ বিরোধী মনোভাব ছিল, এগুলো কিন্তু সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। দ্বিতীয়ত অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের মধ্যে আছে হেস্টিংসের অবৈধ উপায়ে অর্থ আয় দেশীয় শাসকদের উত্তেজিত করে, চিরস্থায়ী বন্দোবস্ত, লাখেরা সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা, দেশীয় শিল্পের অপমৃত্যু, দুর্নীতি ও অত্যাচার। হেস্টিংসের অবৈধ উপায়ে অর্থ আয় দেশীয় শাসকদের উত্তেজিত করে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দীর্ঘ 100 বছর অর্থাৎ 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত এই উপমহাদেশে শাসন করেছেন। আর তাদের এই শাসন আমলে তারা ভারত থেকে সোনা, রূপা প্রভৃতি মূল্যবান ধাতু ব্রিটেনে পাচার করেছে। কোম্পানির তৃতীয় শ্রেণীর কর্মচারী ছিল লর্ড ক্লাইভ। ভারতে লুণ্ঠনের মাধ্যমে তার যে পরিমাণ সম্পদ অর্জিত হয়েছে, তিনি ব্রিটেনে অন্যতম ধনীতে পরিণত হয়েছিল। আর কোম্পানির এমন লুণ্ঠনে সাধারণ জনগণ এবং দেশীয় রাজন্য বর্গের মধ্যেও একটা বিদ্বেষ সৃষ্টি হয়েছে। এর মধ্যে আমরা দেখি যে হেস্টিংস উনি যখন এই উপমহাদেশে ভারতে দায়িত্ব গ্রহণ করেছে, তখন কিন্তু হেস্টিংসের শাসনামলে কোম্পানির অবস্থা খুবই শোচনীয় ছিল। আর এই পরিস্থিতিতে হেস্টিংস কিন্তু বাংলার রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন করেছে এবং বিভিন্ন উৎস থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে কোম্পানিকে কিন্তু দেওয়ালিয়ার হাত থেকে রক্ষা করেছে। তারপরেও হেস্টিংস কিন্তু ব্যক্তিগত অর্থ উপার্জনের জন্য প্রচুর সমালোচিত হয়েছে। পরবর্তীতে কিন্তু তাকে নিজের দেশেও ইমপিচমেন্টের সম্মুখীন হতে হয়েছে। তাহলে হেস্টিংসের এইসব অপকর্ম এবং অবৈধ অর্থ আয়ের কারণে দেশীয় শাসকরা বিভিন্ন সময়ে কিন্তু উত্তেজিত হয়েছে, যা পরবর্তীতে ইংরেজ বিরোধী বা ইংরেজ বিদ্বেষী একটা মনোভাব তৈরি হয়েছে এদেশীয় শাসকদের মধ্যে। তারপর চিরস্থায়ী বন্দোবস্ত, লাখেরা সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা। আর চিরস্থায়ী বন্দোবস্ত করে লর্ড কর্নওয়ালিস এই উপমহাদেশে কিছু জমিদার অর্থাৎ ইংরেজদের অনুগত একটা জমিদার বাহিনী গড়ে তুলতে চেয়েছিলেন, যার কারণে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে অনেকেই কিন্তু তাদের ভূমি বন্দোবস্ত হারিয়েছিল। এছাড়া চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদার ও কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বাংলার কৃষকের অর্থনৈতিক যে মেরুদণ্ড সেটা ভেঙে পড়েছে। তারপর আবার সূর্যাস্ত আইন কার্যকর করার ফলে অনেক বনেদি জমিদার তাদের জমিদারি হারিয়েছে। এরপর মুসলিম আমল থেকে মুসলমান বাদশাহ ও নবাব প্রদত্ত যেসব লাখেরাত সম্পত্তি ছিল সেগুলো কিন্তু কর্নওয়ালিস এসে বাজেয়াপ্ত করে। এভাবে চাকরি ছাড়া, ঘর ছাড়া, সম্পত্তি ছাড়া মুসলমানরা কিন্তু এই সময় দিশেহারা হয়ে পড়ে। অর্থাৎ লাখেরাত সম্পত্তিটা হলো যে সম্পত্তির উপর ভূমি রাজস্ব ছিল না, সেটাই হলো লাখেরাত সম্পত্তি। বাংলাদেশে প্রায় 23 প্রকারের লাখেরাত ভূমি ছিল, এই যেমন দেবদেবীর নামে যেটাকে দেবত্ব সম্পত্তি বলা হতো। এছাড়া মাদ্রাসা, মসজিদ, পীর, দরবেশের নামেও লাখেরাত ভূমি ছিল। আর কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে যখন চিরস্থায়ী বন্দোবস্ত করেছে, তখন কিন্তু এই লাখেরাত ভূমিটাকে বাজেয়াপ্ত করে সরকারের অধীনে নিয়ে গিয়েছে।
আর লাখিরাজ ভূমিটা যে বাজেয়াপ্ত করেছে এর ফলে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কেননা মুসলমান শিক্ষার জন্য যে ব্যয়টা এটা কিন্তু এই লাখিরাজ সম্পত্তি থেকেই আয় হতো, যার ফলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তারপর দেশীয় শিল্পের অপমৃত্যু। ইংরেজরা এই উপমহাদেশে দীর্ঘদিন শাসন করেছে, আর ইংরেজরা তাদের স্বার্থে কিন্তু এই দীর্ঘ শাসনকালে তারা তাদের সাথে এদেশের শিল্প কারখানা গড়ে তোলেনি, বরং তারা তাদের বিলেতি পণ্য এদেশে বিলেতি পণ্যের বাজার সৃষ্টি করেছে। তারা বিলেতি পণ্য এদেশে এনে সেগুলো বিক্রি করেছে, ফলে দেশীয় শিল্পের অপমৃত্যু ঘটেছে এবং বেকার হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। দুর্নীতি ও অত্যাচার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন আমলে প্রায় 100 বছরের শাসন আমলে অনেক মহাজন, সুদখোর, জমিদার ও নীলকরদের অত্যাচার তীব্র আকার ধারণ করেছে। সরকারি কর্মচারী, পুলিশের দুর্নীতি, যেটা সাধারণ মানুষের দুঃখ দুর্দশাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, ফলে মানুষ এই যে বিদ্রোহটা যখন শুরু হয়েছে মানুষ কিন্তু তখন ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহে অংশগ্রহণ করেছে। তাহলে এই অর্থনৈতিক কারণও কিন্তু বিদ্রোহের পিছনে একটা বিশাল ভূমিকা রেখেছে। এরপর আছে সামাজিক কারণ। ভারতবাসীর প্রতি ইংরেজদের দুর্ব্যবহার, সংস্কারমূলক কর্মকাণ্ডে সন্দেহ, শাসক গোষ্ঠীর অত্যাচার। ভারতবাসীর প্রতি ইংরেজদের দুর্ব্যবহার বলতে যারা এখানে শাসন কার্য শুরু করেছে ব্রিটিশরা, তখনই ভারতবাসীর প্রতি তাদের একটা ঘৃণ্য মনোভাব ছিল, যা এই দেশের মানুষকে কিন্তু প্রচণ্ড বেদনা দিয়েছে এবং মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। কারণ ইংরেজগণ ইচ্ছে করেই ভারতবাসীর সংস্পর্শ কিন্তু তারা বর্জন করে চলত। তারা ভারতবাসীকে বর্বর বলে মনে করত। যেমন ইংরেজরা বরাবরই নিজেদেরকে নীল রক্তের ধারক অর্থাৎ অভিজাত বলে মনে করত, আর অভিজাত বলে মনে করত। তারা ভারতীয়দেরকে সবসময় তুচ্ছ করত, আর ভারতবাসী ইংরেজদের মধ্যে ঘৃণা ও বিদ্বেষের মনোভাব থাকার কারণেই উভয়ের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছে। তারপর সংস্কারমূলক কর্মকাণ্ডে সন্দেহ। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশ কিছু ধর্মীয় ও সামাজিক সংস্কার করেছেন, যেমন সতীদাহ প্রথা উচ্ছেদ করেছেন, বিধবা বিবাহ আইন করেছেন, শিশুকন্যা হত্যা নিবারণ বা হত্যা বন্ধ করেছেন, নারী শিক্ষার প্রচলন করেছেন, পশু বলিদানে নিষেধাজ্ঞা ছিল, বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচারণা ইত্যাদি মানবহিতকর সংস্কার হিন্দুদের মনে একটা সন্দেহ এবং আতঙ্ক সৃষ্টি করেছে। আর এছাড়া ইংরেজি শিক্ষা, যেমন রেলগাড়ি ও টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন ইত্যাদি যে আধুনিকরণের কাজগুলো, এগুলিও ভারতবাসীকে কিন্তু বিচলিত করে চলেছে এবং ভারতবাসী ইংরেজদের এসব সংস্কারমূলক কর্মকাণ্ডে কিন্তু তারা সন্দিহান হয়ে উঠেছে, অর্থাৎ তারা সবসময় সন্দেহের চোখে দেখত ব্রিটিশদের এসব কার্যক্রমকে। তারপর শাসক গোষ্ঠীর অত্যাচার, যেমন ভারতীয় নরনারীদের প্রতি ব্রিটিশ সরকারের বা শাসকদের অগত অত্যাচার নির্যাতন ভারতবাসীকে একটা ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তুলেছে। আর পরিস্থিতি খুবই মারাত্মক আকার ধারণ করে যখন ব্রিটিশ সরকার আইন করে ভারতীয় সিপাহীদের উপমহাদেশের বাইরে যেয়েও যুদ্ধ করতে বাধ্য করে, কিংবা যুদ্ধ করতে হবে এরকম ধরনের একটা ঘোষণা দিয়েছে। হিন্দু সিপাহীরা সমুদ্র পাড়ি দিয়ে অন্য দেশে যে যুদ্ধ করাকে, যেটা তাদের ধর্মবিরুদ্ধ বলে মনে করত, কারণ তারা কালাপানি পাড়ি দিয়ে তাদেরকে বিদেশে যেতে বাধ্য করায় তাদের মধ্যে একটা ক্রোধের উদ্বেগ হয়েছে। এবার ধর্মীয় কারণ। খ্রিস্টান ধর্মযাজকদের প্রকাশ্যে ধর্মপ্রচারও ভারতীয়দের মনে একটা সন্দেহ সৃষ্টি করেছে। তারা স্কুল, কলেজ, বাজার, এমনকি সব জেলখানায় যেও জোরে সোরে ধর্মপ্রচার করতো। কোনো কোনো সরকারি স্কুলে বাইবেল পড়ানো হতো, এতিম বিপদগ্রস্তদের মাঝে খ্রিস্টান ধর্মে তাদেরকে দীক্ষিত করা হতো। আবার 1856 খ্রিস্টাব্দে আইন পাশ করা হয় যে কোনো হিন্দু খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তাকে পৈতৃক সম্পত্তি ভোগের অধিকার দেওয়া হবে। আর এতে করে হিন্দু মুসলমানদের মাঝে একটা ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারপর আসো সামরিক কারণ। যে কারণটা আমরা সিপাহী বিদ্রোহের মূল কারণ বা প্রত্যক্ষ কারণ হিসেবেও চিহ্নিত করি, সেটা হলো সামরিক কারণ। সামরিক কারণের মধ্যে আছে দেশীয় ও ইংরেজ সিপাহীদের মধ্যে বৈষম্য ও অসম্মান, আর এনফিল্ড রাইফেল প্রবর্তন। দেশীয় ইংরেজ সিপাহীদের মধ্যে বৈষম্য ও অসম্মান।
প্রথমত ব্রিটিশ সেনাবাহিনীতে কোনো ভারতীয়দেরকে অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হতো না। ইংরেজ আর ব্রিটিশদের সেনাবাহিনীতে যেসব দেশীয় সৈন্যরা ছিল বা সিপাহীরা ছিল তাদের বেতন ছিল মাত্র 9 টাকা, অর্থাৎ মোট 3,18,020 জন সিপাহী দেশীয় সিপাহী ছিল। এই দেশীয় কর্মচারীদের জন্য ইংরেজদের মোট ব্যয় হতো 18 লাখ পাউন্ড। আর অন্যদিকে যে 51,316 জন ইউরোপীয় কর্মচারী বা সৈনিক ছিল তাদের পিছনে ব্যয় হতো 56,68,000 পাউন্ড। আর ইংরেজ অফিসাররা ভারতীয় সিপাহীদের সাথে অসম্মানজনক আচরণ করত। এছাড়া সিপাহীদের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রচারে উৎসাহ দেয়া, কপালে তিলক লেপন, দাড়ি রাখা, পাগড়ি পরা এগুলি নিষিদ্ধ করেছে, যা সিপাহীদের মনোকষ্টের কারণ হয়েছিল। এনফিল্ড রাইফেল প্রবর্তন। তারপর সিপাহী বিদ্রোহের যে মূল কারণ অর্থাৎ প্রত্যক্ষ কারণ হিসেবে আমরা যেটাকে চিহ্নিত করি সেটা হলো এনফিল্ড রাইফেলের প্রবর্তন। 19 শতাব্দীতে ব্রিটিশ সেনাবাহিনীকে আধুনিক করার জন্য এনফিল্ড রাইফেল নামক এক ধরনের রাইফেল আবিষ্কার করা হয়। ইউরোপে যখন ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল 1854 খ্রিস্টাব্দে, যে যুদ্ধটা রাশিয়া এবং তুরস্কের মধ্যে হয়েছিল, এই যুদ্ধে প্রথম এই রাইফেলের ব্যবহার করে কিন্তু যুদ্ধে তারা বেশ সাফল্য লাভ করেছিল। তাই 1856 খ্রিস্টাব্দে ভারতেও এই রাইফেল চালু করা হয়। এই রাইফেলের সাথে যে টোটা ছিল সেখানে চর্বি মাখানো একটা টোটা আসে। এই টোটাকে দাঁত দিয়ে কেটে বন্দুকে পুঁততে হতো। টোটাটাকে দাঁত দিয়ে খুলে তারপর সেটা বন্দুকে পুঁততে হতো। গরু ও শুকরের চর্বি একত্রে মিশ্রিত করে টোটা মাখানো হতো। আর এতে সিপাহীরা মনে করলো যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় এই রাইফেলে তাদের জাত নষ্টের অভিযোগ আনলো আর কি। কারণ আমরা জানি যে হিন্দুদের কাছে গরু হলো হিন্দুদের কাছে দেবতার মতো, আর আমরা মুসলমান সেটা শুকরের চর্বিকে মুসলমানরা হারাম বলে মুসলমানের কাছে হারাম ছিল আর কি। ফলে সিপাহীরা এটা ব্যবহার করতে যে অস্বীকৃতি জানিয়েছে এবং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছে। আর তাদের সাথে সাথে সাধারণ জনতা তাদের বিদ্রোহে সামিল হয়েছে, যা এক পর্যায়ে মহাবিদ্রোহের সূত্রপাত করেছে। তাহলে শিক্ষার্থীরা এ থেকে বুঝতে পারছো যে সিপাহী বিদ্রোহ শুধু সিপাহীদের এক ধরনের কর্মকাণ্ডের কারণে শুরু হয়নি, কিন্তু সিপাহী বিদ্রোহের পেছনে অর্থনৈতিক কারণ ছিল, সামাজিক কারণ ছিল, রাজনৈতিক কারণ ছিল, ধর্মীয় কারণ ছিল এবং সামরিক কারণ ছিল। তো আমরা যদি সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ চিন্তা করি তাহলে মূলত সামরিক কারণটাই প্রত্যক্ষ কারণ হলেও এর পেছনে বাকি কারণগুলো ছিল, যার কারণে অল্প সময়ের মধ্যেই সিপাহী বিদ্রোহ কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং যার কারণে এটাকে মহাবিদ্রোহ বলা হয়। আর এই বিদ্রোহের ফলে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে, অর্থাৎ 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশে শাসনকার্য শুরু করে সেই শাসনের অবসান হয় 1857 সালে। আর তারপরে পরবর্তীতে কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে। শিক্ষার্থীরা এবার আমরা জানব বিদ্রোহ দমন অর্থাৎ সিপাহী বিদ্রোহ কিভাবে দমন করা হয়েছিল। সিপাহী বিদ্রোহ দমনের ভার পড়েছিল লর্ড ক্যানিং এর উপর। লর্ড ক্যানিং সিপাহী জনতার ইংরেজ বিরোধী বিদ্রোহ দমনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তিনি হেনরি লরেন্স, হেভলক, কলিন ক্যাম্পবেল প্রমুখ সেনাপতিদের সাহায্যে এই বিদ্রোহ দমন করেন। মুঘল সম্রাট বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেয়া হয়। মারাঠা নেতা নানা সাহেব পরাজিত হয়ে রেঙ্গুনের জঙ্গলে আশ্রয় নেন। ঝাঁসির রানী যুদ্ধে নিহত হন। রোহিলাখণ্ডের দেশপ্রেমিক আহমদুল্লাহ বিশ্বাসঘাতক এক জমিদারের গুলিতে প্রাণ হারান। আর বিদ্রোহীদের অনেককে কারাদণ্ড ও ফাঁসি দেওয়া হয়। ঢাকার বাহাদুর শাহ পার্কে ও অনেক সৈনিককে ফাঁসি দেওয়া হয়। আর এইভাবেই 1858 সালে জুলাই মাসে মহাবিদ্রোহের সমাপ্তি ঘটে। তাহলে দেখেছো এই বিদ্রোহ দমন করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু অনেক কঠোর ব্যবস্থা নিয়েছে। সেখানে যারা বিদ্রোহের সাথে জড়িত ছিল সবাইকেই কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। আর এভাবেই তারা কঠোর হস্তে কিন্তু 1858 সালে জুলাই মাসে বিদ্রোহটা দমন করতে সক্ষম হয়েছিল। এবার আমরা সিপাহী বিদ্রোহের ফলাফল সম্পর্কে আলোচনা করব। প্রথমত ভারতের শাসন ব্যবস্থায় বিরাট পরিবর্তন ঘটে, অর্থাৎ 1857 সালে সিপাহী বিদ্রোহের ফলে ভারতের শাসন ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন ঘটে।
যেমন গ্রিফিনের মতে 1857 খ্রিস্টাব্দের পূর্বে ভারতের পক্ষে এরকম মঙ্গলজনক ঘটনা আর ঘটেনি, কারণ এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু তার মতের কিন্তু সত্যতা খুঁজে পাওয়া যায়। তিনি এই বিদ্রোহে ভারতের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শাসক গোষ্ঠীর একটা পরিবর্তনের মনোভাব লক্ষ্য করা যায়, কারণ তারা আগে থেকে যে নীতি অনুসরণ করে শাসন কার্য পরিচালনা করছেন সেই নীতি ব্যর্থতাটা কিন্তু তারা উপলব্ধি করেন এবং শাসন পদ্ধতি পরিবর্তনের একটা প্রয়াস ঘটে এই বিদ্রোহের মাধ্যমে। দ্বিতীয়ত, কোম্পানি শাসনের অবসান ঘটে। তাহলে এই বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার যেটা অনুধাবন করলো যে ভারতের মতো একটি দেশের শাসনভার একটা কোম্পানির হাতে রাখা উচিত না, ঠিক আছে। এই জন্য 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা ভারতবর্ষের শাসন ব্যবস্থা শাসনটা কোম্পানি আইন করে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটানো হয়। তৃতীয়ত, সত্য বিলোপ নীতি বিলুপ্ত। 1858 সালের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়া একটা ঘোষণাপত্রের মাধ্যমে সত্য বিলোপ নীতি পরিত্যক্ত করেন, ফলে রাজ্য বিস্তার নীতিও পরিত্যাগ করা হয়। মহারানীর ঘোষণাপত্রে বলা হয় যে একমাত্র ব্রিটিশ নাগরিক ও প্রজাদের হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ব্যক্তি ভিন্ন সবাইকে শাস্তি প্রদান থেকে নিষ্কৃতি দেওয়া হবে এবং জাতি ধর্ম নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী উচ্চ রাজকর্মে ভারতীয়দের নিযুক্ত করা হবে। তারপর চতুর্থত, বিকেন্দ্রীকরণ নীতি গ্রহণ করা হয়, অর্থাৎ এর আগে শাসন পরিচালনার ক্ষেত্রে একটা বিকেন্দ্রীকরণ নীতি ছিল, কিন্তু পরবর্তীতে বিদ্রোহের পরে কিন্তু 1861 খ্রিস্টাব্দে ভারতীয় কাউন্সিল আইন দ্বারা মুম্বাই ও মাদ্রাজ কাউন্সিলকে আইন প্রণয়নের ভার অর্পণ করা হয়, অর্থাৎ বিকেন্দ্রীকরণ নীতিটা গ্রহণ করা হয়। পঞ্চমত, সামরিক বিভাগ পুনর্গঠন করা হয়। এখানে এই বিদ্রোহের ফলে কিন্তু সামরিক বিভাগকে পুনর্গঠিত করা হয়। বিভাগের বিভেদ নীতি অবলম্বন করে প্রেসিডেন্সি সেনাবাহিনীকে পৃথক করা হয়, অর্থাৎ ইউরোপীয় সৈন্য সংখ্যা বৃদ্ধি করা হয়। গোলন্দাজ বাহিনীতে ভারতীয়দের নিয়োগ নিষিদ্ধ এবং সীমান্ত রক্ষা অভ্যন্তরীণ নিরাপত্তার ভার ইউরোপীয় সামরিক কর্মচারীদের নিকটই অর্পণ করা হয়। ষষ্ঠত, মুঘল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। আর এই বিদ্রোহের ফলে 1526 সালে সম্রাট বাবর কর্তৃক যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তার বিলুপ্তি ঘটে, অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ যে তাকে বন্দী করে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়, তার 2 পুত্র পুত্রগণকে নির্মমভাবে কিন্তু হত্যা করা হয়েছিল। তাহলে এখানে মুঘল সাম্রাজ্যের বিলুপ্তিটাও কিন্তু এই বিদ্রোহের ফলে ঘটেছে। সপ্তমত, মুসলমানরা ব্রিটিশ সরকারের রোষানলে পড়ে, কারণ ব্রিটিশ সরকার এই সিপাহী বিদ্রোহের জন্য মুসলমানদেরকেই দায়ী করেছিল। বহু ইংরেজ রাজবংশের ধারণা ছিল যে মুসলিম সম্প্রদায় তাদের হারানো রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের জন্যই এই মহাবিদ্রোহে যোগ দিয়েছে, আর এই অপরাধের জন্য বেশ কিছুকাল মুসলমানদের দিক থেকে কিন্তু ব্রিটিশরা মুখ ফিরিয়ে রেখেছিল। অষ্টমত, ভারতের সামাজিক ক্ষেত্রে পরিবর্তন। ভারতীয়দের যে সুষ্ঠু সামাজিক ও পারিবারিক জীবন গঠনের লক্ষ্যে যেসব নীতি অনুসৃত হতো, পরবর্তীতে তা সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়। ব্রিটিশ সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম গ্রহণ করে এবং সতর্কতা অবলম্বন করেই কিন্তু বিভিন্ন সংস্কার আদি করে, যেমন ভারতীয়দের বিরোধিতা সত্ত্বেও কিন্তু সতীদাহ প্রথা রহিত করেছে। তারপরে এই উপমহাদেশে ইংরেজি শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছে, ফলে সামাজিক ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসে। হিন্দুরা পাশ্চাত্য সাহিত্য ও বিজ্ঞান সর্বাত্মকরণ গ্রহণ করে এবং আধুনিকতার পথে অগ্রসর হতে থাকে। সর্বোপরি এই বিদ্রোহের ফলে কিন্তু জনগণ অধিকার সচেতন হয়ে ওঠে এবং ক্রমান্বয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু পরবর্তীতে 1957 খ্রিস্টাব্দে এই উপমহাদেশে ইংরেজ শাসনের পতন ঘটে। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো সিপাহী বিদ্রোহের বিফলতার কারণ, অর্থাৎ এই বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা হলেও কিন্তু এই বিদ্রোহটা এক পর্যায়ে বিফল হয়েছিল। আর কেন এই বিফলতা, এর পেছনে আসলে কি কারণ ছিল, এগুলো আমরা জানবো। যেমন পূর্ব পরিকল্পনার অভাব। একটা বিদ্রোহ
যে গণবিদ্রোহটা সংগঠিত হয়েছিল আসলে এর কোনো পূর্ব পরিকল্পিত ছিল না, বা এখানে কোনো কর্মপদ্ধতিও নির্দিষ্ট করে দেয়া ছিল না। বিচ্ছিন্নভাবে একটা আন্দোলন হয়েছে, আন্দোলনে বিভিন্ন জায়গায় বিদ্রোহ সংগঠিত হয়েছিল ঠিকই, কিন্তু নেতৃত্বে যারা ছিল তাদের মধ্যে পারস্পরিক কোনো বোঝাপড়া ছিল না, বরং আদর্শগত তাদের দ্বন্দ্ব ছিল। আর এই উপযুক্ত সংগতির অভাবেই কিন্তু এই বিদ্রোহটা বিফল হয়েছিল। তারপর ঐক্যবদ্ধতার অভাব, ভারতে যে সব শ্রেণী পেশার মানুষ এই বিদ্রোহে অংশ নেয়নি। প্রভাবশালী দেশীয় রাজন্যবর্গের মধ্যে সদ্ভাব ও ঐক্য ছিল না। তারপর সক্রিয় ও সুসংবদ্ধভাবেও কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দের অধীনে এই বিদ্রোহ সংগঠিত হয়নি। ফলে বিচ্ছিন্ন আন্দোলন সহজেই শক্তিশালী ইংরেজ বাহিনী সেনাবাহিনী দমন করতে সক্ষম হয়। আর লর্ড ক্যানিং যে বলে, সংঘবদ্ধ আন্দোলন পরিচালিত হলে ইংরেজরা, যদি এই আন্দোলনটা সংঘবদ্ধভাবে পরিচালিত হলো তাহলে ইংরেজরা কিন্তু অবশ্যই উপমহাদেশ ছাড়তে হতো, যেটা লর্ড ক্যানিং যিনি এই বিদ্রোহটা নিয়ন্ত্রণ করেছে তারই উক্তি ছিল। তারপর নেতৃত্ব শূন্যতা, ওই যে যোগ্য দক্ষ নেতৃত্বের অভাবেই কিন্তু এই বিদ্রোহটা সফলতা পায়নি। যেমন ঝাঁসির রানী, নানা সাহেব প্রমুখ যারা স্ব অঞ্চলে মানে নিজেদের অঞ্চলে যারা যোগ্য নেতৃত্বের পরিচয় দিয়েছে, কিন্তু এই ব্যাপক বিদ্রোহ বা মহাবিদ্রোহের নেতৃত্ব দানের সক্ষমতা কিন্তু আসলে তাদের ছিল না। ফলে বিক্ষিপ্ত বিদ্রোহ দমন করতে ইংরেজদের বেশি বেগ পেতে হয়নি। আর ইংরেজ শক্তির শ্রেষ্ঠত্ব, যেটা অবশ্যই বলতে হবে যে সামরিক সংগঠন ও রণকৌশলে ইংরেজরা ছিল অনেক উন্নত। তাদের সামরিক সরঞ্জাম ছিল আধুনিক, বিদ্রোহীদের সামরিক সরঞ্জাম সেটা ছিল নিম্নমানের এবং অপ্রতুল। আর ইংরেজদের শ্রেষ্ঠ যে রণকৌশল নীতি বা তারা কিন্তু তা দিয়ে সহজেই বিদ্রোহটাকে দমন করে ফেলেছে। আর রেলপথে দ্রুত সৈন্য এক স্থান থেকে অন্য স্থানে বিদ্রোহী অঞ্চলে নিয়ে উন্নত প্রযুক্তি যেমন টেলিগ্রাফের ব্যবহারের মাধ্যমেই কিন্তু তারা এই বিদ্রোহকে দমন করেছে। মোট কথা, নিম্নমানের সমরাস্ত্র, দুর্বল নেতৃত্ব এবং বিদ্রোহীদের পরাজয়কে অবশ্যম্ভাবী করে তুলেছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সিপাহী বিদ্রোহ নিয়ে আজকের আলোচনা। এবার তোমাদের জন্য বাড়ির কাজ দেয়া হলো। সিপাহী বিদ্রোহ দমনকারী কে, সিপাহী বিদ্রোহের কারণগুলো ব্যাখ্যা করো, সিপাহী বিদ্রোহের ফলাফল সম্পর্কে লিখো। তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো করবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আর সেই সাথে এও বলছি যে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।